দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। যার ভর এবং আয়তন রয়েছে তাই মূলত পদার্থ। সকল পদার্থই মূলত তিনটি অবস্থায় বিরাজমান: কঠিন, তরল ও বায়বীয়। এই তিনটি অবস্থা পদার্থের ওপর তাপ এবং চাপের যে প্রভাব রয়েছে তার উপর নির্ভরশীল। তাপ এবং চাপের ওপর ভিত্তি করে পদার্থের তিনটি অবস্থা হয়ে থাকে। তিনটি অবস্থায় যে কোনো অবস্থাতেই থাক না কেন, প্রত্যেকটি অবস্থারই নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো যে এই তিনটি অবস্থাতে থাকা সত্ত্বেও পদার্থ এই তিনটি ভিন্ন অবস্থায় থাকা সত্ত্বেও তার মূল অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। তাপ প্রয়োগের সাথে সাথে পদার্থের মধ্যে অণুগুলির গতি সঞ্চার হয় এবং পরস্পর থেকে দূরে সরে যাওয়ার মতো একটি প্রবণতার সৃষ্টি হয়। আমরা এই অধ্যায়ে ইনশাআল্লাহ পদার্থের যে তিনটি অবস্থা রয়েছে তার উপর আলোচনা করব। পদার্থ ও পদার্থের অবস্থা। পদার্থ বলতে আমরা জানি যার নির্দিষ্ট ভর রয়েছে, যা জায়গা দখল করে এবং যার জড়তা আছে, তাই পদার্থ। পদার্থ হওয়ার জন্য ন্যূনতম শর্ত হচ্ছে তাকে একটি জায়গা দখল করতে হবে। তার মানে হচ্ছে তার একটি নির্দিষ্ট আয়তন থাকবে। আয়তনহীন বস্তু কখনোই পদার্থ হতে পারে না। আমরা চিত্রে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কিছু ছবি দেখতে পাচ্ছি। যেমন চিনি। চিনি হচ্ছে একটি কঠিন পদার্থ। ঠিক অনুরূপভাবে পানি, এই পানি হচ্ছে একটি তরল পদার্থ। ঠিক অনুরূপভাবে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ। এবং এই যে এখানে একটি অক্সিজেনের সিলিন্ডার রয়েছে যার মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন হচ্ছে বায়বীয় পদার্থ। কিন্তু অক্সিজেনের সিলিন্ডার হচ্ছে একটি কঠিন পদার্থ। কণার গতিতত্ত্ব। আমরা জানি প্রত্যেকটি পদার্থই ক্ষুদ্রতম কণা দ্বারা তৈরি। এই কণাগুলো প্রবণতা হচ্ছে একটি আরেকটির কাছাকাছি থাকতে চাওয়ার, কিন্তু পদার্থের অবস্থা ভেদে তাদের এই থাকতে চাওয়ার প্রবণতার পরিবর্তন পরিলক্ষিত হয়। তার মানে হচ্ছে যে অবস্থার পরিবর্তনের সাথে সাথে অণুগুলি হয় একটি আরেকটির খুবই কাছে থাকবে, নতুবা একটি অণু অপরটি থেকে দূরে চলে যাবে, অথবা একটি আরেকটি অণু থেকে অনেক দূরে চলে যাওয়ার মতো একটি প্রবণতা সৃষ্টি হবে। আমরা ছবিতে খ নাম্বার চিত্রে লক্ষ্য করছি এই কণাগুলো একটি অপরটির সাথে আমরা খ নাম্বার চিত্রে লক্ষ্য করছি এই কণাগুলো একটি অন্যটির সাথে খুবই কাছাকাছি অবস্থান করছে। তার মানে হচ্ছে যে তাদের মধ্যে আকর্ষণ শক্তি খুবই প্রবল। আমরা যদি ক নাম্বার চিত্রে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে খ নাম্বার চিত্রের তুলনায় ক নাম্বার চিত্রে অণুগুলির মধ্যে কিছুটা ফাঁক পরিলক্ষিত হচ্ছে, এবং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে খ নাম্বার চিত্র থেকে ক নাম্বার চিত্রের অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি কম। এটার কারণে একজন আরেকজন থেকে দূরে চলে যাওয়ার মতো একটি প্রবণতার সৃষ্টি হচ্ছে।
আমরা যদি গ নাম্বার চিত্রটা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ক নাম্বার চিত্রের তুলনায় গ নাম্বার চিত্রের অণুগুলির মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি এবং একটি কণা থেকে অন্য কণাটি খুব দূরে চলে যেতে চাচ্ছে। একটি কণা থেকে অন্য কণাটি খুব দূরে চলে যেতে চাচ্ছে। এখন এই তিনটি চিত্রের কণাগুলির গঠন পদার্থের তিনটি অবস্থায়, খ নাম্বার চিত্রে তা কঠিন অবস্থার জন্য প্রযোজ্য, ক নাম্বার চিত্রটি তরল অবস্থার জন্য প্রযোজ্য এবং গ নাম্বার চিত্রটি হচ্ছে বায়বীয় অবস্থার জন্য প্রযোজ্য। আমরা এই চিত্রটি লক্ষ্য করলে দেখব যে বরফকে তাপ প্রয়োগের ফলে বরফটি পানিতে পরিণত হলো। তার মানে হচ্ছে বরফকে তাপ প্রয়োগের ফলে বরফের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে গতি সঞ্চার হলো এবং তার কারণে কণাগুলো একটি আরেকটি থেকে দূরে সরে যাওয়ার মতো একটা প্রবণতা পরিলক্ষিত হলো এবং তার অবস্থার পরিবর্তন হলো, তাই বরফ পানিতে রূপান্তরিত হলো। আবার যখন আমরা পানিকে তাপ দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে পানির অণুগুলির মধ্যে যতটুক আকর্ষণ শক্তি রয়েছে এখন তাপ প্রয়োগের ফলে এই পানির অণুগুলির মধ্যে গতিশক্তি আরও বৃদ্ধি পেয়েছে, ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যে শক্তি রয়েছে সেটা হ্রাস পেল এবং হ্রাস পাওয়ার ফলে আমরা পাশের জলীয় বাষ্পের চিত্রটা লক্ষ্য করছি যে পানির অণুগুলির কণার ফাঁকের চেয়ে জলীয় বাষ্পের অণুগুলির মধ্যে কণার ফাঁক বা গ্যাপ বা পথ পার্থক্য অনেক বেশি। তার মানে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে পানি তাপ প্রয়োগের ফলে জলীয় বাষ্পে রূপান্তরিত হলো। তার মানে হলো যে পানির কণাগুলো গতিশক্তি সঞ্চারিত হয়ে তারা পরস্পর থেকে দূরে চলে যাওয়ার মতো একটি প্রবণতা সৃষ্টি হলো। ঠিক আমরা যদি পিছনের দিকটা লক্ষ্য করি, ঠিক আমরা যদি পিছনের দিকটা লক্ষ্য করি যেমন জলীয় বাষ্পকে যদি আমরা ঘনীভূত করি বা ঠান্ডা করি তাহলে অণুগুলির মধ্যে গতিশক্তি কমে আসবে, এর ফলে অণুগুলির আন্তঃআণবিক ফাঁক কমে যাবে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। সুতরাং জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি বা ঘনীভূত করি তাহলে তারা পানিতে রূপান্তরিত হবে। ঠিক অনুরূপভাবে এই পানিকে যদি আমরা আবারও ঠান্ডা করি, আরো বেশি ঠান্ডা করি, দ্যাট মিনস তাদের মধ্যে থেকে যদি তাপকে আমরা অপসারণ করি তাহলে তাদের অণুগুলির আকর্ষণ শক্তি আরো হ্রাস পাবে এবং হ্রাস পাওয়ার ফলে দেখা যাবে যে এই অণুগুলির মধ্যে আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে এবং তাদের মধ্যবর্তী আন্তঃআণবিক ফাঁকটা কমে যাবে। এর ফলে অণুগুলি খুব কাছাকাছি থাকতে চাবে এবং পানি ঘনীভূত হয়ে সে আবার বরফে রূপান্তরিত হবে। কণার গতিতত্ত্ব থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ সম্পর্কে জানা যায়। কঠিন পদার্থ যার একটি নির্দিষ্ট কণার গতিতত্ত্ব থেকে কণাসমূহ কিভাবে থাকে তার উপর ভিত্তি করে কঠিন
তরল ও বায়বীয় পদার্থ সম্পর্কে ধারণা লাভ করা যায়। কঠিন পদার্থ যার একটি নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে এবং কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, তার মানে হচ্ছে অণুগুলো পরস্পরকে যে শক্তি দ্বারা আকর্ষণ করে থাকে তার মান সবচেয়ে বেশি। এবং কঠিন পদার্থ যে পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের আকার ধারণ করে না, কেননা তার নিজস্ব একটি আকার এবং আয়তন রয়েছে। তরল এবং বায়বীয় পদার্থের তুলনায় আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের সবচেয়ে বেশি, কিন্তু কণাগুলোর আন্তঃআণবিক ফাঁক, তার মানে হচ্ছে একটি কণা থেকে আরেকটি কণার দূরত্ব তরল এবং বায়বীয় পদার্থের তুলনায় খুবই কম। তরল পদার্থ এর নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে। তরল পদার্থের কণাগুলোর আকর্ষণ শক্তি কঠিন থেকে কম, কিন্তু বায়বীয় পদার্থ থেকে বেশি। ঠিক অনুরূপভাবে তরল পদার্থের আন্তঃআণবিক ফাঁক কঠিন পদার্থের তুলনায় বেশি, কিন্তু বায়বীয় পদার্থের তুলনায় কম। গ্যাসীয় পদার্থ এর আয়তন রয়েছে এবং এটি যে পাত্রে সংরক্ষণ করা হয় তার সম্পূর্ণটাই এটি দখল করে রাখে, এবং গ্যাসীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে কঠিন এবং তরল পদার্থের তুলনায় অনেক বেশি দূরে থাকে। তাদের আন্তঃআণবিক শক্তি কঠিন এবং তরলের তুলনায় কম, কিন্তু আন্তঃআণবিক ফাঁক তরল এবং কঠিন পদার্থের তুলনায় অনেক বেশি। গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তারা সংকুচিত হয়, ফলে অণুগুলি কাছাকাছি চলে আসে, এবং চাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করা যায় এবং তরলকে আবার কঠিনেও রূপান্তরিত করা যায়। আমরা যখন পদার্থে তাপ প্রয়োগ করি তখন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি অর্জিত হয় এবং এই গতিশক্তির কারণে চলাচলটা বেড়ে যায়। তরল অবস্থায় কণাসমূহ খুব দূরে থাকে, তার চেয়েও দূরে থাকে বায়বীয় অবস্থায়। কঠিন পদার্থে কণাগুলো খুবই কাছে থাকে। যখন তাপ প্রয়োগ করা হয় তখন তাদের মধ্যে গতিশক্তি অর্জিত হওয়ার কারণে তারা পরস্পর থেকে দূরে চলে যেতে চায় বা দূরে ছুটোছুটি করে। এর কারণে তাদের অবস্থার পরিবর্তন হয়, এবং এই অবস্থার পরিবর্তন পদার্থের উপরস্থ চাপ এবং তাপের পরিমাণের উপর নির্ভর করে। তাপ এবং চাপের পরিমাণ যদি অত্যাধিক হয় তাহলে দেখা যায় কঠিন তরলকে অতিক্রম করে বায়বীয়তে রূপান্তরিত হয়ে যায়। গতিতত্ত্বের উপর ভিত্তি করে তাপ এবং চাপের প্রভাবে বস্তুসমূহের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা সম্ভব। কঠিন পদার্থকে তাপ দিলে সে তার গলনাঙ্কে পৌঁছলেই তরলে পরিণত হয়। গলনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো একটি কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আবার তরলকে তাপ দিলে তরল যখন স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, তার মানে হচ্ছে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় তরল বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়, সেই তাপমাত্রায় যখন তরল পদার্থ পৌঁছে যায় তখন তরল পদার্থ তার অবস্থার পরিবর্তন করে, এবং অবস্থার পরিবর্তন করার পর সে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। আমরা এতক্ষণের আলোচনার একটা
সারমর্ম দেখব এই ছকটাতে। যে কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, আন্তঃআণবিক দূরত্ব কম থাকে। তরল অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক কমে যায়, দূরত্ব বেড়ে যায়। তার মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলকভাবে কঠিন থেকে কমে, কিন্তু আন্তঃআণবিক ফাঁক দ্যাট মিন্স অণুগুলির মধ্যে দূরত্ব কঠিনের তুলনায় বেড়ে যায়। গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক শক্তি একেবারেই কমে যায়। তার কথার অর্থ হচ্ছে কঠিন এবং তরল থেকে একেবারে কমে যায়, এবং অণুসমূহের যে মধ্যবর্তী দূরত্ব সেটা একেবারে বেড়ে যায় হচ্ছে কঠিন এবং তরল থেকে। ব্যাপন: কোনো পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া বা যে প্রসেস, তাকে আমরা এক কথায় ব্যাপন বলেছি বা জানি। তার মানে হলো যে পদার্থের কণাগুলো বাধাহীনভাবে ছড়িয়ে পড়বে তার উৎস থেকে দূর দূরান্তে, বা উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বা যেখানে তার অবস্থান রয়েছে সেখান থেকে যেখানে সে নেই সেখানে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন বাসায় সুস্বাদু কিছু রান্না করলে দেখা যায় যে তার ঘ্রাণ এক বাসা থেকে অন্য বাসায় চলে যায়। তার মানে হলো যে যে বাসায় রান্না করা হচ্ছে সেই বাসায় সেই ঘ্রাণ এর ঘনত্ব বেশি, এবং যে বাসায় চলে গিয়েছিল সেই বাসায় এই ঘ্রাণের অস্তিত্ব ছিল না, তার মানে তার ঘনত্ব একেবারেই ছিল না। এখন এই ঘ্রাণটা, এই স্মেলটা এক বাসা থেকে অন্য বাসায় চলে গেল, তার কথার অর্থ হচ্ছে যে উচ্চ ঘনত্ব থেকে, দ্যাট মিন্স প্রচুর স্মেল বা প্রচুর ঘ্রাণযুক্ত এরিয়া থেকে কম ঘ্রাণযুক্ত এরিয়ায় চলে গেল, এবং বাধাহীনভাবে এখানে এই কণাগুলোকে কেউ বাধা দেয়নি। এই যে সুস্বাদু খাবারের ঘ্রাণটা এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার প্রক্রিয়াকেই মূলত প্রচলিত ভাষায় আমরা ব্যাপন বলে চিনে থাকি। আমরা এখন ইনশাআল্লাহ কিছু পরীক্ষা দেখব। পরীক্ষাটা প্রথমে আমরা একটা টেস্ট টিউব নিব, এবং এই টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ হয় নীল অথবা কলমের কালি অথবা কপার সালফেট দ্রবণ নেব। এরপরে ড্রপারের সাহায্যে অল্প অল্প করে পানি মিক্স করব। তো পুরোটা পানি রঙিন হতে বা সেই কলমের কালি, নীল কালি রং ধারণ করতে পুরোটা পানি কতটুকু সময় লাগে সেটা আমরা ইনশাআল্লাহ নোট করে দেখব। ঠিক একই প্রক্রিয়ায় এখন আমরা ঠান্ডা পানি পরিবর্তে গরম পানি ব্যবহার করব, এবং সেই গরম পানির সাথে এই নীল কালিটা মিশতে কতটুকু সময় লাগে সেটাও নোট করব। আমরা দুটো সময় নিয়ে পর্যবেক্ষণ করলে দেখব যে ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে সময় কম লেগেছে। এর কারণ হলো যে তাপ প্রয়োগের ফলে কণাগুলোর মধ্যে গতিশক্তি সঞ্চার হইল, এবং গতিশক্তি সঞ্চার হওয়ার কারণে অণুগুলির মধ্যে ছুটোছুটি বেড়ে গেল, এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে কালিটা খুব তাড়াতাড়ি মিশে গেল। ২ নং পরীক্ষাটির ক্ষেত্রেও ঠিক সেম ঘটনাটাই। ২ নং পরীক্ষাটির ক্ষেত্রে
2 নং পরীক্ষাটির ক্ষেত্রে ঠিক আগের মতোই ঘটনাটাই ঘটলো। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক, দ্যাট মিন্স কিছু দানা ব্যবহার করা হলো। প্রথমে ঠান্ডা পানি দিয়ে এই স্ফটিকের দানাটি দ্রবীভূত করার পর দ্বিতীয় পরীক্ষাটিতে ঠিক প্রথম পরীক্ষার মতোই ঘটনা ঘটলো, কিন্তু দ্বিতীয় পরীক্ষাটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা ব্যবহার করা হলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা ব্যবহারের ফলে এবং ঠান্ডা পানি ব্যবহার করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাকে দ্রবীভূত করা হলো এবং যতক্ষণ পর্যন্ত হালকা বেগুনি রং ধারণ করলো, ঠিক তার জন্য কতটুকু সময় প্রয়োজন সেটা আমরা নোট করব ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের দেখতে হবে যে পরবর্তীতে যখন আমরা আবার গরম পানির সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক দানাটিকে মিশ্রিত করার পর হালকা বেগুনি রং ধারণ হতে গরম পানিটির জন্য কতটুকু সময় লাগছে। তো আমরা পর্যবেক্ষণ করে দুটি সময় যদি দেখব, তাহলে দেখা যাবে যে ঠিক প্রথম পরীক্ষাটির মতোই ঘটনা ঘটবে। গরম পানির জন্য সময় ঠান্ডা পানির তুলনায় কম লাগবে। কারণ হলো যে গরম পানি পাওয়ার কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিকের কণাগুলোর মধ্যে গতি সঞ্চার হবে, ছুটোছুটি করতে চাপে এবং খুব তাড়াতাড়ি পানি এবং স্ফটিকের দানার কণাগুলো একে আরেকটির সাথে মিশ্রিত হয়ে যাবে। তাহলে এই পরীক্ষাটি দুটি দিয়েও আমরা দেখতে পারি যে ব্যাপনের সাথেও তাপের একটি প্রভাব রয়েছে। এই পরীক্ষাটির ক্ষেত্রে ব্যাপনের সাথে আমরা যেভাবে পরিচিতি লাভ করি সেটা হলো যে এই স্ফটিক দানাটি খুব সহজে পানির সাথে মিশে যাচ্ছে। প্রত্যেকটি পানির কণার সাথে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা মিশ্রিত হয়ে পানির বর্ণ পরিবর্তন করে ফেলল। এটাই হচ্ছে ব্যাপনের একটি উৎকৃষ্ট উদাহরণ। নিঃসরণ। ধরে নেই এই বেলুনটিতে ছিদ্র নেই। প্রাথমিক অবস্থায় এই বেলুনের ভিতরে হিলিয়াম গ্যাস রয়েছে। এখন এই বেলুনে ছিদ্র করে দেওয়া হলো। দেখা যাবে এই হিলিয়াম গ্যাস এই ছিদ্র পথ থেকে সজোরে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং এই ছিদ্রপথ যত ছোট হবে গ্যাসের চাপ তত বৃদ্ধি পাবে। কেন? কারণ হিলিয়ামের গ্যাসের কণাগুলো অলওয়েজ চাবে হচ্ছে এই ছিদ্রপথ থেকে বেরিয়ে মুক্ত হয়ে যেতে। তার মানে হচ্ছে কণাগুলো যাতে খুব দূরে দূরে অবস্থান করে, তার মতো একটি প্রবণতা আমরা এই হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই। যদি ছিদ্রটি বড় হয় তাহলে এখানের গ্যাসগুলি কণাগুলো খুব তাড়াতাড়ি এই পথ থেকে বেরিয়ে যেতে পারবে। যখন গ্যাস বাহিরে উন্মুক্ত হয়ে যাবে তখন গ্যাসের কণাগুলো ছড়িয়ে যাবে বাধাহীনভাবে। কিন্তু যখন এই বেলুনের ভিতর থেকে বের হচ্ছিল তখন ছিদ্রপথের সংকীর্ণতার কারণে এই হিলিয়াম গ্যাসের কণাগুলো একটি বাধা উপলব্ধি করেছিল। কিন্তু যখন বেরিয়ে এসে উন্মুক্ত হয়ে গেল তখন তার মধ্যে আর কোনো বাধা নেই। সো হিলিয়াম গ্যাসটি যখন বাহিরে এসে ছড়িয়ে গেল সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপন। কিন্তু যখন বেলুন এর এই সরু ছিদ্রপথ থেকে গ্যাস
উচ্চ চাপ থেকে নিম্ন চাপে অঞ্চলে বেরিয়ে আসলো, সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিঃসরণ। তাহলে এক কথায় নিঃসরণের সংজ্ঞা হচ্ছে সরু ছিদ্র পথে যদি কোনো গ্যাসের অণুগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বেরিয়ে আসে, হাইলি প্রেসার থেকে লো প্রেসারের দিকে সঞ্চালিত হয়, যে প্রক্রিয়ায় সঞ্চালিত হয় বা যে প্রক্রিয়া বেরিয়ে আসে সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিঃসরণ। আমরা নর্মালি ভাবে দেখতে পাচ্ছি যে বেলুনের ভিতরে গ্যাসের অণুগুলোর মধ্যে চাপ বেশি, তুলনামূলকভাবে বাহিরে কম। এটার কারণে বেলুন থেকে যখন গ্যাস বাহিরে আসে সেই প্রক্রিয়াকে আমরা বলি নিঃসরণ, কিন্তু বেলুনের গ্যাস বাহিরে আসার পর যখন ছড়িয়ে যায় সেই প্রসেসকে আমরা বলি হচ্ছে ব্যাপন। আমরা উদাহরণস্বরূপ আমাদের বাস্তবিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে এই গ্যাসের নিঃসরণের অনেক প্রয়োগ আমরা দেখতে পাই। যেমন আমাদের যানবাহনের যে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই মিথেন গ্যাসকে উচ্চ চাপের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো হয়। আবার ঘরবাড়িতে যে জ্বালানি হিসেবে আমরা মিথেন ব্যবহার করে থাকি, তারপর হচ্ছে সিলিন্ডারে গ্যাস বিউটেন ব্যবহার করে থাকি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এর অনেক ব্যবহার দেখতে পারি। যেমন হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে জ্বালানি হিসেবে যানবাহনের সিলিন্ডারে গ্যাস প্রবেশ করানো হয় এবং ঘরবাড়িতে জ্বালানি হিসেবেও অধিক চাপে মিথেন, বিউটেন, প্রোপেন সিলিন্ডারে প্রবেশ করানো হয়। হাসপাতালে অক্সিজেনের গ্যাসের সিলিন্ডার থাকে। এই সমস্ত সিলিন্ডার যদি কোনোভাবে ছিদ্র হয়ে যায় তাহলে দেখা যায় সেই গ্যাসগুলি সজোরে সেই ছিদ্রপথ থেকে বাহিরে চলে আসতে চায়, কারণ তারা যে গ্যাসের সিলিন্ডারটিতে রয়েছে সেই সিলিন্ডারটির ভিতরে চাপ অত্যাধিক এবং বাহিরের চাপটা হচ্ছে কম। এই কারণে খুব শব্দ হয় এবং অনেক সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার মতো প্রবণতা থাকে। তাহলে আমরা আমাদের আলোচনার থেকে একটি সারমর্মে আসতে পারি যে বস্তুর ভর এবং ঘনত্বের উপর ব্যাপন এবং নিঃসরণ অনেকাংশেই নির্ভরশীল। বস্তুটির ভর ও ঘনত্ব যত বেশি, বস্তুটির ভর এবং ঘনত্ব যত বেশি, ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে। আমি আবারও বলছি, বস্তুটির ভর ও ঘনত্ব যত বেশি হবে, ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে। তার মানে হলো বস্তুটির ভর বেশি হলে, ঘনত্ব বেশি হলে তার অণুগুলি একটি আরেকটি থেকে
খুব সহজে মুভ করতে পারবে না, ছুটে যেতে পারবে না। কথার অর্থ হলো, যদি একটি কণা আরেকটি কণা থেকে খুব সহজে মুভমেন্ট করতে না পারে বা দূরে সরে যেতে না পারে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়ার যে প্রসেস বা স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি ব্যাঘাত ঘটে। এই কারণেই বলা হচ্ছে যে বস্তুটির ভর এবং ঘনত্ব যত বেশি হবে, ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে।